স্বাগতম মিটু স্যার ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে। আবারও আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের 4 নম্বর পার্ট নিয়ে কাজ করছি। তো আজকে আমরা যেটা কাজ রিলেটিভ প্রোনাউন কাজ, এখান থেকে কীভাবে সিম্পল টু কমপ্লেক্স করা যায় বা কমপ্লেক্স থেকে সিম্পল কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করবো আজকে। যে হু ইজ দ্যাট, আজকে আমরা শিখবো প্রথমত কমপ্লেক্স থেকে কীভাবে সিম্পল সাজানো যায়। তো আমরা এর আগে বিগত ক্লাসগুলোতে বেশ কয়েকটি নিয়ম শিখিয়েছি। নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্যগুলো পরিবর্তন করতে খুবই সহায়তা করে। তো আমরা আজকে এর পরে পার্টটা কাজ করছি, যেগুলো বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে এগুলো দেখা যায় যে হু ইজ দ্যাট যুক্ত কিছু বাক্য দেওয়া থাকে, কমপ্লেক্স বাক্য, যেগুলো আমাদের সিম্পল করতে বলা হয়। কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে যারা এই বাক্যগুলো পরিবর্তন করতে যায়। অনেকেই এই হু ইজ দ্যাট এই বাক্যগুলো দেখে অনেকে ভয় পেয়ে যায় যে এগুলো বাক্য আসলে কীভাবে সমাধান করা যায়। তো আমরা এক নজর দেখে নিই সহজে কীভাবে হু ইজ দ্যাট বাক্যগুলো থাকলে, মানে রেডি প্রণয়নযুক্ত বাক্যগুলো থাকলে কীভাবে আমরা বাক্যটা একদম সিম্পল করতে পারি। তো আবার বলে নিচ্ছি যে হু ইজ দ্যাট যে বাক্যগুলোতে থাকে এই বাক্যগুলো অবশ্যই কমপ্লেক্স, এবং হু ইজ দ্যাট এগুলোর নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বাক্যগুলোকে আমরা কমপ্লেক্স আর সিম্পল করলে কীভাবে করবো একবার আমরা দেখে নিই। আমরা একটা বাক্য দেখি, যেমন আই স a bird which was flying। তো বাক্যটা অবশ্যই কমপ্লেক্স দেওয়া আছে, বাক্যটা আমাকে বলা হয় সিম্পল করতে। তাহলে কীভাবে সিম্পল করবো আমরা? অবশ্যই খেয়াল রাখবো যে বাক্যে হু ইজ দ্যাট আছে কিনা। অবশ্যই কমপ্লেক্স বাক্যে হু ইজ আছে। তো বাক্যটা আমরা যদি সিম্পল করতে যাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে হু ইজ দ্যাটের পরে দুইটা নিয়ম থাকে। অর্থাৎ হু ইজ দ্যাটের পর কখনো বি ভার্ব দেখা যায়, কখনো মেন ভার্ব দেখা যায়। যদি এই দুইটি ভার্বের মধ্যে কোনো একটা দেখা যায় তা দুটি অবশ্য একই নিয়মেই করা যায়, একটু ডিফারেন্ট থাকে। কীরকম ডিফারেন্ট? যদি আমাদের বি ভার্ব থাকে তাহলে এটা আসলে উঠে যায়, আর যদি মেইন ভার্ব থাকে তাহলে সেটা তুলে না দিয়ে ভার্বের সাথে আইন যোগ করতে হয়। এভাবেই সাধারণত সিম্পল আমরা করতে পারি। তো দেখা যাক কীভাবে সিম্পল করি আমরা এটা। দেখা যাবে এখানে হুইচ আছে, অর্থাৎ হুইচ থাক, হু থাক, আবার দ্যাট থাক। হু ইজ দ্যাট যেটাই থাকবে আমাদের একই নিয়মেই সাধারণত সিম্পল আমাদের করা যায়। তো কী করবো আমরা? হু ইজ দ্যাট যেখানে থাকবে তার আগের অংশ আমরা লিখে নিব। লিখে নিলাম আই স এ বার্ড। তারপর আমরা কি করব? অবশ্যই হু ইজ দ্যাট যেটা থাকবে সেটা অবশ্যই আমরা বাদ দিয়ে দিব। তো এখানে বাক্যটা হুইচ আছে সেটা বাদ দিলাম। এরপরে দেখব বি ভার্ব আছে নাকি মেইন ভার্ব আছে। যদি বি ভার্ব থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকেও বাদ দিয়ে দিব, দিয়ে বাক্যাংশ যা আছে লিখে দিব, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে বি ভার্ব ছিল। বি ভার্ব মানে আমরা অনেকেই জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। এই 5টা ভার্ব যদি থাকে তাহলে তুলে দিতে হবে। অন্য অন্য ভার্বগুলো থাকলে সেগুলো তুলে দেওয়া যাবে না, অবশ্যই ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। তা আমরা ওয়াজ তুলে দিলাম, হুইচ এবং ওয়াজ বাদ দিয়ে বাকি অংশ কী ছিল? ফ্লাই। তার সাথে করছি আমরা আইনজি যোগ। দ্যাটস সিম্পল বাক্য হয়ে গেল। বাক্যটা খুবই সহজ। আবারও বলতেছি, হু ইজ দ্যাট যুক্ত বাক্য থাকলে অবশ্যই কমপ্লেক্স থাকে। সিম্পল করতে বললে আমরা হু ইজ দ্যাট যেখানে দেখতে পাবো তার আগের অংশ লিখে নিব। লিখে নেওয়ার পর কী করবো? হু ইজ দ্যাট যেটা থাকবে সেটা তুলে দিব। দেওয়ার পর খেয়াল রাখবো বাক্যে হু ইজ দ্যাটের পরে কোনো অক্সিলারি ভার্ব ছিল কিনা, দ্যাটস বি ভার্ব কোনো ছিল কিনা। যদি বি ভার্ব থাকে তাহলে সেটাও তুলে দিতে হবে, আর যদি মেইন ভার্ব থাকে তাহলে তুলে না দিয়ে ভার্বকে আইনজি যোগ করবো। তো আমি এরকম একটা বাক্য দেখি যে মেইন ভার্ব থাকলে কী হবে আমরা আসলে সিম্পল বাক্য করা যায়। দেখি একটা বাক্য, পিপল হু টেক ভেজিটেবলস আর হেলদি পারসন। তো বাক্যটা অবশ্যই আমাকে কমপ্লেক্স আছে, আমাকে এটা বলা হবে সিম্পল করতে। তো প্রথমে খেয়াল রাখতে হবে যে বাক্যে হু ইজ দ্যাট আছে কিনা। অবশ্যই দেখা যায় যে এখানে হু আছে। তার মানে কী শেখালাম আমরা সিম্পল করার সময়? যে হু ইজ দ্যাট এর আগের অংশ যা থাকবে সেটুকু আমরা লিখে নিব। তো এর আগের অংশ কী ছিল? পিপল, সেটুকু আমরা লিখে নিলাম। খুবই সহজভাবে করা যায়। তারপর কী শিখেছি আমরা? যে হু ইজ দ্যাট থাকলে সেটা তুলে দিব। ঠিক আছে, হু আমরা তুলে দিলাম। এরপর দেখবো কোনো বি ভার্ব ছিল কিনা। এই বাক্যে বি ভার্ব নাই, আমরা এটা মেইন ভার্ব যুক্ত বাক্যগুলোকে সিম্পল করা শিখতেছি। তো মেইন ভার্ব তাহলে কী করবো? আমরা শিখলাম যে মেইন ভার্ব থাকলে সেটা তুলে না দিয়ে সেটা ভার্বকে প্রেজেন্ট ফর্ম করে আইনজি যোগ করব। তো এখানে নিঃসন্দেহে টেক দেখা যাচ্ছে মেইন ভার্ব আছে, তাহলে সাথে কী করবো? টেকিং লিখবো। তারপর আর কী করবো? আর কোনো কাজ নেই। এরপর যা ছিল আমাদের বাকিগুলো আমাদের সেগুলো তুলে দিতে হবে। ভেজিটেবলস আর হেলদি পারসন, অর্থাৎ যারা সবজি খায় বা শাকসবজি তারা আসলে স্বাস্থ্যবান ব্যক্তি।
তো এভাবে কিন্তু বাক্যগুলোকে সিম্পল করা যায়। আমি দুইটি নিয়মই শেখালাম। পরীক্ষা আসলে দুই নিয়মেই থাকে, যে কখনো হু হুইজ দ্যাট তো অবশ্যই থাকবে কমপ্লেক্স বাক্যগুলো, এর দুটো নিয়ম হয় দুইটা। একটা হচ্ছে এরপরে কখনো অক্সিলারি ভার্ব থাকে মানে বি ভার্ব, কখনো দেখা যায় এটার পরে মেন ভার্ব থাকে। আমি দুটি নিয়ম পেয়ে দেখালাম যে কীভাবে আমরা সাধারণত সিম্পল করব। বি ভার্ব থাকলে কী করব বা মেন ভার্ব থাকলে কী করবো। আবার বলছি মেন ভার্ব থাকলে কিন্তু বাদ দেওয়া যাবে না। হু হুইজ দ্যাটের আগে যেটুকু আছে সেটা লিখবো, তারপরে হু হুইজ দ্যাট সে বাদ দিব, দিয়ে ভার্ব কী করবো আইনজি যোগ করবো, তাহলে কিন্তু বাক্যটা আমাদের সিম্পল করা হয়ে গেল। এটা কিন্তু আমরা শিখলাম যে কমপ্লেক্স থাকে সিম্পল, হু হুইজ দ্যাট যুক্ত বাক্য। এখন আমরা একটু ব্যতিক্রমে যাই, উল্টাতে যাই। এবার আমরা সিম্পল থেকে কমপ্লেক্স শিখব। সিম্পল থাকলে কমপ্লেক্স তো কী করে বুঝবো যে হু হুইজ দ্যাট কখন যোগ করতে হয়? বলে নিচ্ছি প্রথমেই যে সিম্পল বাক্যে দেখা লাগবে যে একটা ভার্বের সাথে আইনজি যোগ আছে, মানে বাক্যটা অবশ্যই নন ফাইনাল ভার্ব, মানে জিরান বলে, অনেকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আসলে বাক্যের ফরমেশন এক এক রকম হয়ে থাকে। তো এইখানে আমরা কি করব, তখন আমরা হু হুইজ দ্যাট যোগ করব, হু হুইজ এবং দ্যাট। তো আমরা একটা বাক্য দেখি, উই ফাউন্ড সাম বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড। তো বাক্যটা সিম্পল আছে, আমাকে কমপ্লেক্স করতে বলা হবে। তো কমপ্লেক্স করতে বললে আমি কী ধরনের কনজাংশন যুক্ত করে বাক্যটা কমপ্লেক্স করতে পারি সেটা আমাকে জানতে হবে। তো বলে নিই প্রথমেই, যে সকল বাক্যে একটা ভার্ব মেইন ভার্ব দেওয়া আছে, এর পাশাপাশি আর একটা ভার্ব দেওয়া থাকে আইনজি যুক্ত ভার্ব, এটাকে জিরান ভার্ব বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। এক বাক্যের ফরম্যাটটা আলাদা থাকে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল বলা হচ্ছে। যাই হোক, এতটা আমার দেখার দরকার নেই। মূল কথা হচ্ছে যে সিম্পল বাক্যে ভার্বে আইনযুক্ত বাক্য আছে কিনা, তবে সেটা মেইন ভার্বের ক্ষেত্রে না, নন ফাইনাল ভার্বের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে আমরা একটা ভার্বের সাথে আইনযুক্ত ভার্ব পাচ্ছি। তো এই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্স করতে যাই তাহলে এর আগের অংশ কোনো পরিবর্তন আমরা করব না, অর্থাৎ যা ছিল তাই লিখব। কি ছিল? উই ফাউন্ড সাম বয়েজ। ওকে ফাইন। আমরা কিন্তু আবার খেয়াল রাখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু বলতেছি যে যখন আমরা সিম্পল বাক্যে আইনযুক্ত ভার্ব পাবো, এই ভার্বের আগের অংশটুকু আমাদের কোনো পরিবর্তন করতে হবে না, মানে আগের অংশ যা আছে তাই লিখব। ওকে ফাইন, আমরা এই পর্যন্ত লিখে নিছি। এরপর কি করব, এখন আমরা হু হুইজ দ্যাট যোগ করব। তো হু হুইচ এবং দ্যাট কোনটি কোন ক্ষেত্রে ব্যবহার হয় একবার বলে নিই বিষয়টা। হু সাধারণত ব্যক্তির ক্ষেত্রে হয়, মানে মানুষ, শুধুমাত্র মানুষ ব্যক্তির ক্ষেত্রেই আমরা হু ব্যবহার করতে পারি। হুইচ দ্যাট কোথায় ব্যবহার করব? অন্য অন্য ক্ষেত্রে, অর্থাৎ মানুষ ছাড়া অন্য অন্য যেগুলো আছে প্রাণীবাচক বা বস্তুবাচক, এই ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব। দ্যাট কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? যদি দ্যাটটা আসলে সব ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে বুঝতে পারলে ব্যবহার করা ভালো। হু এবং হুইচ না বুঝতে পারলে, ব্যক্তি বা বস্তু যদি কনফিউশন থাকে, তবে সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করে বাক্যটা কমপ্লেক্স করতে পারি। তো এখানে আমরা কিন্তু বয়েস দেখতে পাচ্ছি, বালকেরা মানুষ, ব্যক্তিবাচক, তার মানে নিঃসন্দেহে আমরা হু ব্যবহার করতে পারি। হু ব্যবহার করলাম। এরপরে কি কাজ করব, আমরা একটা বি ভার্ব ব্যবহার করব। কী ব্যবহার করব? বি ভার্ব। তো অনেকে চিন্তা ভাবনা করবে যে আমি যদি এই বাক্যটাকে এখানে পাস্ট ফর্ম ছিল, এখানে যদি পাস্ট ফর্ম করে দিই তাহলে কি হবে না? হ্যাঁ, সেটাও হয়, তবে মিনিংটা একটু সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যে এখানে বি ভার্ব যোগ করে কাজ করব। বি ভার্ব বলতে কি হতে পারে? অ্যাম, ইজ, আর কিংবা ওয়াজ আর। তো বাক্যটার উপর ডিপেন্ড করবে অ্যাম, ইজ, আরে আমরা ব্যবহার করব নাকি ওয়াজ আর ব্যবহার করব। তো নিঃসন্দেহে দেখা যায় এখানে ফাউন্ড পাস্ট ফর্ম ব্যবহার আছে, তার মানে আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করতে পারছি না। সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ওয়াজ আর ব্যবহার করতে হবে। তো ওয়াজ ওয়ার ক্ষেত্রে আমি আবার কোনটা দেখে বুঝবো যে ওয়াজ দেবো নাকি ওয়ার দেবো, সেটাও আমাকে জানতে হবে। তো কোনটা দেখে বুঝবো? যেটা দেখে আমরা রেডি ফর্ম বসালাম, অর্থাৎ যেটা ব্যবহার করে আমরা হু নাকি হুইচ ব্যবহার করছি সেটাকেই ফলো করব। সেটা যদি এক বচনে থাকে তাহলে অবশ্যই ওয়াজ ব্যবহার করব, যদি সেটা বহু বচনে থাকে তাহলে সেটা অবশ্যই আমরা ওয়ার ব্যবহার করব। তো নিঃসন্দেহে বয়েস ছিল, তাহলে আমরা এখানে ওয়ার ব্যবহার করব। ওকে ফাইন, হয়ে গেল। আমার আর কোনো কাজ নেই, আমার সিম্পলি কিন্তু আমার কমপ্লেক্সে যেটুকু সাজানো দরকার ছিল, হুইচ বা দ্যাটের মধ্যে কোনো একটা ব্যবহার করেছি। এরপর বিভাগ যুক্ত করার কথা সেটাও করেছি। এখন আমার কি আজকে যেটুকু আমার অপশান বাকি ছিল সিম্পল বাক্যে লেখা বাকি, সেটুকু আমি লিখে দেবো, অর্থাৎ যে ভার্বটা আইন যুক্ত ছিল সেখান থেকে। তো লিখে দিই প্লেইং ইন দ্য ফিল্ড। তো বলে রাখা ভালো যে এই আইনজালা ভার্বটা কখনো সাবজেক্টের পর থাকে, কখনো অবজেক্টের পর থাকে। তা আমি একটা অবজেক্টের পরে ছিল এরকম ভার্ব থাকলে সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা দেখলাম। তো আর একটা দেখানোর চেষ্টা করব যে অবজেক্টের পর না থেকে সাবজেক্টের পর যদি ভার্বের সাথে আইনযুক্ত থাকে, নন ফাইনাল ভার্ব হিসেবে, মানে আইনযুক্ত ভার্ব বা জিরান ভার্ব, তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে কমপ্লেক্স করতে পারি আমরা সেটা এবার দেখব। তো এই ক্ষেত্রে আবারও বলে নিই,
যদি আমরা আইনজেলা ভার্বটা পাবো অবজেক্ট অংশের পরে, সাবজেক্ট অংশের পরে, এটা হলো সাবজেক্ট উই, এরপরে কিন্তু নাই। এই আসলে হলো আমরা উই ফাউন্ড, আমরা দেখলাম কাদের দেখলাম, সাম বয়েজ কিছু বালকদের দেখলাম, তো আমার নিঃসন্দেহে এটা অবজেক্ট ফর্ম। অবজেক্টের পরে আমরা কিন্তু আইনযুক্ত একটা বাক্য পাচ্ছি, ভার্ব পাচ্ছি। এই ভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা হু হুইজ দ্যাট যোগ করে বাক্যটা সাজাতে পারি। তো কীভাবে হবে আমি আবার একবার শেষ করে নিই যে অবজেক্টের পরে যদি আইনযুক্ত ভার্ব দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা হু হুইজ দ্যাট যোগ করব। তো আমরা আইনজিয়ালা ভার্বের আগে অংশ লিখে নিয়ে আসবো, লিখে শেষ করার পরে আমরা শেষ অংশ দেখব যেটা অবজেক্ট অংশ, সেটা ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক। ব্যক্তির ক্ষেত্রে হু লিখবো, বস্তুবাচক হলে হুইচ লিখবো। এরপরে বি ভার্ব যুক্ত করব টেন্স অনুসারে, সিম্পল বাক্যটা কোন টেন্সের উপর ডিপেন্ড করছে সেটা। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই আম ইজ আর, যদি পাস্ট ফর্ম থাকে সেটা ওয়াজ ওয়ার, এবং এই যে এক বছর না বহু বছর ভার্ব ব্যবহার করব সেটাও ডিপেন্ড করবে যেটা দেখে যেটা ফলো করে আমরা হু কিংবা হুইচ বা দ্যাট ব্যবহার করছি সেই ক্ষেত্রে। তো এইভাবে নর্মালি আমরা বাক্যটাকে সিম্পল করতে পারি। তো আমরা এবার দেখি সাবজেক্টের পরে যদি আইনযুক্ত থাকে তাহলে কি হতে পারে। যেমন হইতে পারে দ্য ভিলেজার্স আচ্ছা, ভিলেজার্স আমরা পিপল দিয়ে আমরা কাজ করি। পিপল লিভিং ইন দ্য ভিলেজ, অর্থাৎ যে লোকজন গ্রামে বাস করে যারা, আর ওয়ার্ক ভেরি হার্ড, তারা খুবই কঠোর পরিশ্রম করে। বাক্যটা অবশ্যই কমপ্লেক্স সিম্পল আছে, আমাকে বাক্যটা কমপ্লেক্স সাজাতে হবে। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এর আগরটা দেখালাম যে আগের অংশটুকু ছিল যে অবজেক্টের পরে ভার্ব আইনযোগ, এখানে কিন্তু আছে সাবজেক্টের পরে ভার্ব আইনযোগ। তার মানে নিঃসন্দেহে একই বাক্য, সিম্পল দুটাই বাক্য, কিন্তু ডিফারেন্ট এইটুকুই। ওটা সাবজেক্ট অংশে অবজেক্ট অংশে পড়েছিল, এটা আছে সাবজেক্ট অংশে পড়ে। তাহলে আমি এইভাবে কীভাবে করব, আমরা আবারও বলে নিই যে নন ফ্রেন্ডের ভার্বগুলো যে বাক্যে পাবো আইনযুক্ত ভার্বগুলো, এই ভার্বের আগে অংশ আমরা লিখে আসবো, তারপরে বাকি কোনো কাজ করবো আমরা। তো এখানে আইনযুক্ত ভার্ব ছিল লিভিং, তার আগের অংশ কী ছিল পিপল, তো পিপল আমরা এইটুকু লিখবো। তাহলে এখন আমার কাজ কি, এখনই কি আমি যা আছে তাই লিখে দিই বাকি অংশ পরে হু হুইজ দ্যাট যোগ করবো? না, এটা করলে হবে না। কেন করা যাবে না? কারণ কথা ছিল যে যেখানে আইনযুক্ত ভার্ব পাওয়া যাবে এখানে আমাকে হু হুইজ দ্যাট যোগ করে আমাকে কমপ্লেক্স সাজাতে হবে। তো আগেরটা কিন্তু ছিল অবজেক্ট অংশের পরে, তা আমরা সেখানেই কিন্তু হু হুইজ দ্যাট যোগ করে কাজ করেছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরেই ভার্ব আইনযোগ আছে, তা আমরা সাবজেক্টের পরে তো আমরা হু হুইজ দ্যাট যোগ করে আমাকে কমপ্লেক্স করতে হবে। তো এই পিপল আমি লিখে নিলাম, এরপর কী করবো আমি, তো পিপল নিঃসন্দেহে ব্যক্তিবাচক, এটা মানুষজন, তাহলে অবশ্যই কী ব্যবহার করবো? হু। তো এখানে আরও কিছু কোশ্চেন থাকতে পারে যে আমি আগে কিন্তু বিভার্ব যোগ করে আমি করেছি হু হুইজ দ্যাটের পর, তাহলে এখানে কি বিভার্ব যোগ হবে? না, এখানে বিভার্ব আমরা যোগ করতে পারবো না, কারণ সাবজেক্টের পরে সাধারণত বিভার্ব যোগ করে করা যায় না। তাহলে কীভাবে করবো আমরা? এই বাক্যটা দেখতে হবে যে আসলে প্রেজেন্ট অংশে না পাস্ট অংশে ছিল, কীভাবে বুঝবো কী করে সেটা প্রেজেন্ট না পাস্ট? এই বাক্যে কিন্তু মেইন ভার্ব একটা আছে, যেমন এখানে ওয়ার্ক, অবভিয়াসলি দেখা যায় বাক্যটা ভার্বটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তখন সেই ক্ষেত্রে আমরা এই আইনজেলা ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করে রেখে দিব। তার মানে লিভিংয়ের প্রেজেন্ট ফর্ম কী হবে? লিভ। যদি বাক্যটা পাস্ট ফর্মে থাকতো তাহলে এটাকে পাস্ট ফর্ম করতাম, লিফট করতাম। এভাবে কিন্তু বাক্যটাকে কমপ্লেক্স করা যায়। তো আর কোনো কাজ নেই আমাদের, বাক্য অংশ যা আছে লিখে দিব ভার্বের পর থেকে। ইন দ্য ভিলেজ, তারপর কী ছিল? ওয়ার্ক ভেরি হার্ড। তো খুব সহজেই কিন্তু বাক্যগুলোকে আমরা কমপ্লেক্স করতে পারি। আবার বলিনি, সাবজেক্টের পরে যদি আমাদের দেখা যায় যে ভার্ব আইনযুক্ত আছে, তো সেই ক্ষেত্রে আইনজি আগের অংশ লিখে নিব, তারপরে যে অংশটুকু লিখে নিলাম সেই অংশটুকু ব্যক্তিবাচক হলে হু ব্যবহার করব, বস্তুবাচক হলে হুইজ ব্যবহার করব। তারপর আমরা আইনজিয়াল ভার্বটাকে প্রেজেন্ট বা পাস্ট ফর্ম রেখে দেবো, সেটা সিম্পল বাক্যের টেন্সের উপর ডিপেন্ড করবে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা এটাকেও প্রেজেন্ট ফর্ম করবো, মানে আইনজি বাদ দিলে হয়ে যায়। আর যদি ওটা পাস্ট ফর্ম থাকে তাহলে এটাকেও আইনজি বাদ দিয়ে ভার্বটাকে পাস্ট করব, তাহলে সহজে বাক্যটা আমার কমপ্লেক্স করা সম্ভব। তো অনেকের প্রশ্ন থাকে যে আমরা যে নিয়মটুকু শিখলাম এর মধ্যে কি হু হুইজ দ্যাটে লিমিটেড নাকি আর কোনো নিয়ম আছে? অবশ্যই এর পরেও কিছু নিয়ম রয়েছে, এটুকুতেই শেষ না, আমাদের কিন্তু বাক্যে আরও কিছু প্রশ্ন থেকেই যায়। তো দেখি কীরকম হতে পারে, আমরা আর কিছু অংশ আমরা দেখে নিই। কিছু এবার দেখবো আমরা কিছু অবজেক্ট অংশ, অবজেক্ট ফ্রেজ বলে এটাকে।
আসলে ফ্রেজ বলতে কি বোঝো, অবজেক্ট ফ্রেজ বলতে আসলে কি, যে কিছু কিছু অবজেক্ট থাকে যেগুলো অ্যাডজেক্টিভ এবং নাউন দুটি মিলে ফ্রেজ গঠন করে, এরকম কিছু বাক্য সিম্পল বাক্য দেওয়া থাকে, আমাকে কমপ্লেক্স করতে বলা হয়। তো বাক্যটা কীভাবে করব, আমরা কিন্তু অবশ্যই সিম্পল থেকে কমপ্লেক্সে যাচ্ছি, সিম্পল থেকে কমপ্লেক্সে। কোন ক্ষেত্রে সেটা করব আবার বলিনি, সিম্পল বাক্যে যে অবজেক্টটুকু থাকবে সেই অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট অংশ থাকে, সেই অবজেক্ট অংশের মধ্যে একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং নাউন থাকবে, এরকম একটা ফ্রেজ তৈরি হবে, সেই রকম ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু কমপ্লেক্স এই হু ইজ দ্যাট যোগ করে আমরা করতে পারি। তো একটা বাক্য দেখি, আই নোটিসড এ বিউটিফুল ফেয়ারি। ফেয়ারি বানানটা মিসিং হয়ে গেছে, ফেয়ারি মানে পড়ি। তো বাক্যটা এখানে অবশ্যই সিম্পল আছে, বাক্যটা আমাকে কমপ্লেক্স করতে বলা হবে। তো প্রশ্ন হইতে পারে যে এই বাক্যটাকে আমি কমপ্লেক্স কীভাবে করতে পারি। আমি আবারও বলে নিলাম যে এখানে একটা অবজেক্ট অংশ আছে। অবজেক্ট কী করে বোঝা যায়, ভার্বকে কী দ্বারা এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে সেটা অবজেক্ট। তো নোটিশ মানে লক্ষ্য করলাম, কী লক্ষ্য করলাম সেটা কিন্তু আসলে উত্তর নাই এখানে। তো কাকে নোটিশ করলাম সেটা কিন্তু উত্তর আছে। আসলে অবজেক্টটা ব্যক্তিবাচক থাকলে সেখানে কাকে দিয়ে প্রশ্ন করলে থাকে, আর কী দ্বারা সাধারণত বস্তুবাচকের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তো কী দেখলাম, আসলে কিছুটা উত্তর আসে, যদি একটা সুন্দর একটা পড়ি দেখলাম, যদি কাকে দেখলাম প্রশ্ন হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হয়। তা আমার নিঃসন্দেহে বুঝতে পারছি যে আমরা একে কী দ্বারা প্রশ্নগুলো উত্তর পাচ্ছি, আর উত্তর পাচ্ছি মানে অবজেক্ট আছে। এখন খেয়াল করো যে অবজেক্টের মধ্যে কিন্তু দেখা যায় এখানে বেশ বড় কিন্তু একটা ফ্রেজ তৈরি হয়েছে, এ বিউটিফুল ফেয়ারি, এই একটা ডিটারমিনার, দ্যাটস আর্টিকেল, তারপর বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ, তারপর লেখা আছে একটা নাউন অংশ। তো নিঃসন্দেহে আমরা বুঝতে পারি যে অবজেক্ট অংশের মধ্যে এরকম অ্যাডজেক্টিভ নাউন দুটি মিলে যদি ফ্রেজ তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করতে পারি এই নিয়মে, যে এখানে অ্যাডজেক্টিভ অংশ যেটা আসলে সেটা অফ রেখে বাকি অংশ পুরোটাই লিখে নিব আমরা। তো লিখে নিই, আই নোটিসড এ ফেয়ারি। তো প্রশ্ন হইতে পারে এখন আমরা কি করব, এইটুকু তো বাদ দিলাম, অ্যাডজেক্টিভ চিনতে পারলাম। তো অনেকে কিন্তু অ্যাডজেক্টিভ চিনে না। আবারও বলতেছি, অবজেক্ট অংশের মধ্যে যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হয়, মানে অবজেক্ট ফ্রেজ তৈরি হয়, অ্যাডজেক্টিভ নাউন দুটি মিলে থাকে, সেই ক্ষেত্রেই কমপ্লেক্স এভাবে আমরা করতে পারি। কীভাবে করব, যে অবজেক্টের মধ্যে যে অ্যাডজেক্টিভ অংশটুকু ছিল এটুকু শুধু আমরা অফ রাখবো, এটুকু বাদ দিয়ে বাকি অংশ সবই লিখে নিব আমরা। তো এখানে যেটুকু ছিল সেটুকু আমরা লিখে নিয়েছি, যে আই নোটিসড এ ফেয়ারি। তারপর অবজেক্ট অংশ যেটা আমরা নাউন অংশ বসালাম, এটাও কিন্তু অবজেক্টের একটা অংশ ছিল যেটা নাউন বলা হয়। নাউনটা এখন আমরা দেখবো ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক। এটা ফেয়ারি আসলে ব্যক্তিবাচক বলবো না, আমরা এটাকে বস্তুবাচক হিসেবে ধরবো আমরা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা হুইচ ব্যবহার করব, হুইচ। এরপরে কী কাজ হবে তাহলে, এরপর একটা বিভার্ব যোগ করতে হবে। বিভার্ব কী হতে পারে, আমরা কিছু আগে আমরা বেশ কয়েকটা এক্সাম্পলের ক্ষেত্রে বলেছি যে অ্যাম, ইজ আর, ওয়াজ আর, এগুলো কিন্তু বিভার্ব বলা হয়। তো এখানে আমরা কোনটা ব্যবহার করব, অ্যাম, ইজ আর নাকি ওয়াজ ওয়ার। তো এখানে নোটিস কিন্তু দেওয়া আছে, তার মানে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে ওয়াজ ওয়ার লাগবে, পাস্ট টেন্স ফর্মে আছে। এখন যেহেতু এই ফাইরি সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে ওয়াজ ব্যবহার করব, কারণ সেটা এক বচন ছিল আর এটা পাস্ট টেন্স, তাই এখানে ওয়াজ ওয়ার। আর ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা নিব সেটা ডিপেন্ড করছে আমাদের অবজেক্ট অংশে, অর্থাৎ হু ইজ যেটা ধরে বসালাম সেটা এক বচন, তাই আমরা ওয়াজ ব্যবহার করছি। এরপর কি বসাবো আমরা, এই যেটুকু অ্যাডজেক্টিভ বাদ দিয়েছিলাম যেটা সিম্পল বাক্যের মধ্যে, সেটা আমরা এখানে নিয়ে এসে বসাবো। তাহলে কিন্তু বাক্যটা কমপ্লেক্স আমাদের করা সম্ভব। তো সহজে বাক্যটা আমরা করতে পারি। যাদের এইরকম কোশ্চেনগুলোর সমস্যা আছে তারা অবশ্যই আমরা চেষ্টা করব এর পরবর্তীতে এইগুলো নিয়ে আমরা কাজ করব। যারা আমার ক্লাসগুলো দেখেছো এই পর্যন্ত, যারা চেষ্টা করছো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার, তারা অবশ্যই বই খাতা নিয়ে প্র্যাকটিস করো, বাসায় বসে দেখে নিয়মগুলো দেখে দেখে আশা করি তোমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না, খুব সহজে সলিউশন করতে পারবে। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে চাপ দিয়ে পাশে থাকবে। তো আমাদের প্রশ্ন হইতে পারে যে আমাদের ক্লাস এখানে কি শেষ, এখানে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ? না, শেষ না, আমাদের আরও কিছু শেখার আছে। তো আজকে আমরা এই পর্যন্তই, এর পরবর্তী ক্লাসে আমরা পরে অংশ নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।